ওয়েলকাম জানাই সবাইকে দ্রবণের দ্বিতীয় ভিডিওতে। তো আগের দিন আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা কোলয়েড সম্পর্কে পড়াশোনা করব। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে উদাহরণসহ কোলয়েডের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা ব্যাখ্যা করো। তো প্রথমে জানতে হবে বিস্তার মাধ্যমটা কি। কোলয়েড দ্রবণে যে দশা বা মাধ্যমের মধ্যে কোলয়েড কণাগুলি সমভাবে ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলে। কোলয়েডের দ্রবণে যে দশা বা মাধ্যমের মধ্যে কোলয়েড কণাগুলি সমভাবে ছড়িয়ে থাকে, কোলয়েড কণাগুলো যে সমভাবে ছড়িয়ে থাকবে, অন্য কারো একটা উপরে থাকবে বা কারো মাধ্যমে এটা ভেসে থাকবে, তাহলে সেই যে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। ঠিক আছে, কোলয়েড দ্রবণে যে দশা বা মাধ্যমের মধ্যে কোলয়েড কণাগুলো সমভাবে ছড়িয়ে আছে তাকে বিস্তার মাধ্যম বলে। তাহলে যার উপরে কোলয়েড কণাগুলো ছড়িয়ে থাকবে তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। ঠিক আছে, আর বিস্তৃত দশা হচ্ছে কি না, কোলয়েড দ্রবণে বিস্তার মাধ্যমের মধ্যে যে দশাটি 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে অপর দশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। মানে এটা যদি আমরা একটা ঠিক অ্যাকিউরেট উদাহরণ হবে না, একটা উপমা টাইপের হবে উদাহরণটা। ধর একটা কুলো নিয়েছিস বা একটা কোনো পাত্র নিয়েছিস, সেই পাত্রের মধ্যে যদি সর্ষের দানাগুলোকে ছড়িয়ে রাখি, তাহলে সর্ষের দানাগুলোকে রাখার জন্য আমি ধরে নিলাম একটা কুলো বা কোনো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সর্ষের দানাগুলো আছে। তাহলে ওই যে পাত্রটা বা কুলোটা নিয়েছি ওটাকে বলা হবে বিস্তার মাধ্যম। মানে যার উপরে বা যার মধ্যে আছে সর্ষেগুলো তাকেই বলা হচ্ছে বিস্তার মাধ্যম। তাহলে এখানে কুলো বা পাত্রটা হচ্ছে বিস্তার মাধ্যম। ঠিক আছে, তো যার মধ্যে একই কোণাগুলো সমভাবে ছড়িয়ে আছে, কোলয়েড কোণাগুলো, আমি যদি সর্ষের দানাগুলোকে ভাবি কোলয়েড কোণা, যদিও বাস্তবে ওটা একদমই না, তাহলে কোলয়েড ওই সর্ষের দানাগুলোকে যদি কোলয়েড কোণা হিসেবে ভেবে নিই, তাহলে ওগুলো সমভাবে ছড়িয়ে আছে পাত্রটার মধ্যে, তাহলে ওইটাকে বলা হয় বিস্তার মাধ্যম। আর বিস্তৃত দশা হচ্ছে কি না, ওই যে পাত্রটার মধ্যে 10⁻⁻7, আমি প্রত্যেকটা সর্ষের দানার ধরে নিচ্ছি 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার ব্যাস প্রত্যেকটা সর্ষের দানার, তার মানে ওটা কোলয়েডীয় কোণা হিসেবে ধরে নিচ্ছি। তাহলে ওই কোলয়েড দ্রবণে বিস্তার মাধ্যমের মধ্যে যে দশাটি, মানে ওই পাত্রটির মধ্যে যে দশাটি ওই ওই রেঞ্জের ব্যাস বিশিষ্ট কোণারূপে ওর মধ্যে সমভাবে বিস্তৃত আছে, তাহলে ওই সর্ষের দানাগুলোকে এখানে কি বলা হবে বিস্তৃত দশা। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটা কিন্তু একদমই বাস্তবে, এটা উপমার সাহায্যে আমি বোঝালাম, কখনোই এটা কোলয়েডের মতো আকৃতি না, অনেক বড়। যেমন উদাহরণ হচ্ছে কি, গোল্ড সলে বিস্তার মাধ্যম জল এবং বিস্তৃত দশা হলো গোল্ডের কণা। গোল্ড সল মানে সোনার, গোল্ড মানে সোনা। তো সেই সলের ব্যাপারগুলো আমরা আসছি পরে, সল কি। তো এখানে একটা জেনে রাখ, গোল্ড সলে বিস্তার মাধ্যম হলো কি জল ও বিস্তৃত দশা হলো কি গোল্ডের কণা। তাহলে কোলয়েডের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তৃত দশা। ঠিক আছে, তো এরপরে কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে হবে। দ্রবণের প্রকৃতি, দুটি দশা দ্বারা বিস্তৃত দশার বিস্তার মাধ্যম আছে। এই দশা দুটি একটি অস্বচ্ছ এবং অসমসত্ব কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। দ্রবকণার ব্যাস বলেই দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ব্রাউনীয় গতি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, এই ব্রাউনীয় গতিটা একটু জানতে হবে। তো কোলয়েডীয় দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও এতে উপস্থিত কণাগুলি বিস্তার মাধ্যমে ইতস্তত ও বিক্ষিপ্ত এবং বিরামহীনভাবে ছুটে বেড়ায়। কণাগুলির এরকম বিচরণকেই ব্রাউনীয় গতি বলে। আমি কি বলেছিলাম, কোলয়েডীয় দ্রবণে কণাগুলো কিন্তু ইতস্তত ঘুরে বেড়ায়, ওরা কিন্তু পৃথিবীর টানে, অভিকর্ষের টানে নিচে থিতিয়ে পড়ে না। তাহলে কোলয়েডীয় দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও প্রলম্বনের মতো কিন্তু ওগুলো থিতিয়ে পড়ে না। তাহলে ব্রাউনীয় গতি কাকে বলে? কোলয়েডীয় দ্রবণকে স্থিরভাবে রেখে দিলেও এতে উপস্থিত কণাগুলি বিস্তার মাধ্যমে ইতস্তত মানে যেদিকে খুশি, বিক্ষিপ্ত এবং বিরামহীনভাবে সবসময় ছুটে বেড়াচ্ছে। কণাগুলোর এই যে জিগজ্যাগ মোশন, ঠিক আছে, জিগজ্যাগ মানে কি যে কোনো দিকে যেতে পারে, তো এই যে বিরামহীন ছুটে বেড়ায় এই কণাগুলোর এরকম বিচরণকেই বলা হচ্ছে ব্রাউনীয় গতি। ওকে, দৃশ্যমানতা,
এটাও আমরা আলোচনা করে দিয়েছি যে এটা মাইক্রোস্কোপের সাহায্যে কোলয়েডের সূক্ষ্ম কণাগুলোকে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু দেখা যায় না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। ভেদ্যতা বলে দেওয়া হয়েছে যে পার্চমেন্ট কাগজ ভেদ করতে পারে না, কিন্তু ফিল্টার কাগজ ভেদ করতে পারে। ঠিক আছে, কোলয়েডীয় দ্রবণের দুটি ধর্ম, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোলয়েডের দ্রবণের দুটি ধর্ম কি না, কোলয়েড দ্রবণ অসমসত্ব অস্বচ্ছ প্রকৃতির হয়, সংজ্ঞা থেকে পেয়েছি। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ধর্ম যেটা আমরা এখন বলছি আবার পরেও পড়বো, তার একটা নির্দিষ্ট নামও আছে। 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখ, সেটা হচ্ছে কি কোলয়েডীয় দ্রবণের মধ্যে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই 2 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, পরে এটার আমরা সম্পর্কে জানবো। এখন বলে রাখি এর নাম হচ্ছে, এই যে প্রভাবটা যে ঘটনাটা ঘটছে, এই যে যার জন্য ঘটনাটা ঘটছে এই এফেক্টটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব। এই ঘটনাটাকেই বলা হয় টিন্ডাল প্রভাব। কোলয়েড দ্রবণের মধ্যে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণা দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে এবং আলোকরশ্মির গতিপথটাকে পাশ থেকে কিন্তু দেখা যাবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। এটা একটু মনে রাখ, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো কোলয়েডীয় দ্রবণের দুটি ধর্ম সম্পর্কে জানলি। তো এরপরে এখান যে একটা টেবিল দেখতে পাচ্ছিস, এই টেবিলে যেগুলো আছে খুবই ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার ভিত্তিতে কোলয়েডীয় দ্রবণের বা কোলয়েডের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটির উদাহরণ। কোলয়েডের শ্রেণীবিভাগ করা হচ্ছে কি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে। তো এখানে প্রত্যেকটি ঘরে যে যে নামগুলি আছে এবং বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা এবং উদাহরণ প্রত্যেকটি কিন্তু মনে রাখতে হবে, কিন্তু যে কোনো একটা জায়গা থেকে হয়তো কোশ্চেন দিয়ে দিতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো ছকটার প্রথমে দেখ, বিস্তৃত দশা মানে যে কণাগুলো, এখানে কোলয়েডীয় কণাগুলোর ভৌত অবস্থা যেটা। বিস্তার মাধ্যম বলতে যার মধ্যে কোলয়েড কণাগুলো আছে, এই মিশ্রণটার বা এই কোলয়েডীয় মিশ্রণটার নাম আছে নির্দিষ্ট ভৌত অবস্থা অনুযায়ী। তাহলে বিস্তৃত দশা যখন কঠিন, বিস্তার মাধ্যমও যখন কঠিন, দুটোই যখন কঠিন, তখন কোলয়েডীয় সিস্টেমটার নাম হয়ে যাচ্ছে কঠিন সল। এই যে সল এলো, এই গোল্ড সল বলছিলাম, তো এখানে সল মানে দুটোই যখন কঠিন হচ্ছে তখন বলা হচ্ছে কঠিন সল। ওকে, তো উদাহরণ কি, রঙিন কাঁচ, সংকর ধাতু, সংকর ধাতুতে পিতলে দেখ কপার আর জিঙ্ক পড়েছিলাম, সংকর ধাতু, জেমস্টোন, রুবি কাঁচ, ঠিক আছে, ইত্যাদি উদাহরণগুলো কয়েকটা করবে। তারপরে যখন বিস্তৃত দশাটা হচ্ছে কঠিন, যেমন ধর গোল্ড সলের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই যখন পড়লাম, তাহলে বিস্তৃত দশাটা কি ছিল, গোল্ড কঠিন, আর বিস্তার মাধ্যমটা ছিল তরল জল, তখন তার নাম হয়ে যাচ্ছে কোলয়েডীয় সিস্টেমটা সল। যেমন উদাহরণ কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া, সালফার সল, গোল্ড সল ইত্যাদি, এই উদাহরণগুলো করবি। তারপরে বিস্তৃত দশাটা যখন হচ্ছে কঠিন, বিস্তার মাধ্যমটা যখন গ্যাসীয়, তখন কোলয়েডীয় সিস্টেমটার নাম হচ্ছে কঠিন অ্যারোসল। ঠিক আছে, তখন হচ্ছে কঠিন অ্যারোসল। যেমন উদাহরণ ধোঁয়া, ধোঁয়াতে দেখ কী থাকে, বিস্তার মাধ্যমটাকে কে ভাসিয়ে রেখেছে, গ্যাস বায়ু। কাকে ভাসিয়ে রেখেছে, ধূলিকণা, কাঠকয়লার গুঁড়ো, ঠিক আছে, এগুলোকে মানে ছোটো ছোটো কঠিন সূক্ষ্ম কণাগুলোকে ভাসিয়ে রেখেছে। তাহলে এখানে কঠিনটা ভাসছে কোথায়, গ্যাসের মধ্যে, এটাকেই বলা হচ্ছে কঠিন অ্যারোসল, ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা ইত্যাদি। তারপরে দেখ, বিস্তৃত দশাটা হচ্ছে তরল, বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন, অর্থাৎ কঠিনের মধ্যে তরলটা ভেসে আছে, এটাই কোলয়েডের সিস্টেমটার নাম হচ্ছে জেল। জেলগুলো জেলি, পনির, দই, জুতোর কালি, এগুলো উদাহরণ। তো এর মধ্যে কি আছে, বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন আর বিস্তৃত দশাটা হচ্ছে তরল, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে জেল। তারপরেরটা খুবই ইম্পর্টেন্ট, যদি বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম দুটোই তরল হয়, তখন কোলয়েডীয় সিস্টেমটার নাম হচ্ছে ইমালশন। ইমালশনের উদাহরণ কি, দুধ, শ্যাম্পু, ক্রিম ইত্যাদি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইমালশন, যেমন দুটোই তরল। তারপরে দেখ, যদি বিস্তৃত দশাটা তরল হয় এবং বিস্তার মাধ্যমটা যদি গ্যাসীয় হয়, তখন তার নাম হচ্ছে তরল অ্যারোসল। আগেরটা কী ছিল,
বিস্তার মাধ্যম গ্যাসীয়, গ্যাসে কঠিন ভাসছিল, তাই কঠিন অ্যারোসল ছিল ধোঁয়াটা বা ভাসমান ধূলিকণা। এখানে গ্যাসে ভাসছে তরল, যেমন ধর কুয়াশা, মেঘ, বায়ু মাধ্যমে ভাসছে কে? তরলগুলো, জলকণা, বিন্দু বিন্দু, তাই এর নাম হচ্ছে তরল অ্যারোসল। তারপরে যদি বিস্তৃত দশাটা হয় গ্যাসীয় এবং বিস্তার মাধ্যমটা যদি হয় কঠিন, অর্থাৎ কঠিনের মধ্যে যদি গ্যাসটা থাকে ছোট ছোট কলোইডে কোনো আকারে, তখন তাকে বলা হচ্ছে কঠিন ফোম, যেমন ছামা পাথর, কেক ইত্যাদি। আর যদি বিস্তৃত দশাটা গ্যাসীয় হয় এবং বিস্তার মাধ্যমটা যদি তরল হয়, ঠিক আছে, তরলের মধ্যে যদি গ্যাস ভাসে, তখন সেই কোলয়েড সিস্টেমটার নাম হয়ে যাচ্ছে ফোম। যেমন হচ্ছে কি সাবানের ফেনা, সোডা ওয়াটার, জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে। তাহলে বিস্তার মাধ্যমটা হচ্ছে কি সোডা ওয়াটারে কি থাকে? জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে বিস্তার মাধ্যমটা হচ্ছে কি জল, তার মধ্যে কে আছে? বিস্তৃত দশাটা কি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। তো এই প্রত্যেকটা বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম, কোলয়েড সিস্টেমের নাম, উদাহরণ, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবি, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। দৈনন্দিন জীবনে কোলয়েডের ব্যবহার, তিনটি ব্যবহার: খাদ্য হিসেবে, দুধ, মাখন, জেলি দৈনন্দিন জীবনে খাদ্য হিসেবে ব্যবহার হয়। ওষুধ হিসেবে, বর্তমানে অধিকাংশ ওষুধ কোলয়েড রূপে ব্যবহৃত হয়, কারণ এতে ওষুধ সহজে দেহেতে শোষিত হতে পারে। ঠিক আছে। জামা কাপড় পরিষ্কার করার কাজে যে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করা হয়, এগুলো, এদের জলীয় দ্রবণগুলোও কিন্তু কোলয়েডীয় প্রকৃতির। তো দৈনন্দিন জীবনে কোলয়েডের ব্যবহারগুলো সম্পর্কেও তোমরা জানতে পারলে। তো এরপরে এই কোলয়েড আর কোলয়েডের যে প্রকারভেদ, এগুলো আমরা জানলাম। এরপরে কোলয়েড সম্পর্কে কতকগুলো বাস্তব কিছু ব্যাখ্যা, বাস্তব জীবনে ঘটে থাকে কিছু ঘটনা, যেগুলোর ব্যাখ্যা আমাদের করতে হবে, কেন ওগুলো ঘটছে, এই টাইপের। প্রথম কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এই সব কোশ্চেনগুলো। নলকূপের জল কিছুক্ষণ রেখে দিলে তা ধীরে ধীরে ঘোলাটে বাদামি বর্ণের হয় কেন, ব্যাখ্যা করো। উত্তরটা হচ্ছে কি, নলকূপের জলে অনেক সময় ফেরাস বাইকার্বনেট লবণ FeHCO3 ফেরাস বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে। এই যৌগটি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইডে পরিণত হয়, FeOH3 এতে পরিণত হয়। এই ফেরিক হাইড্রক্সাইড কোলয়েডীয় কণার আকারে জলে ভাসমান অবস্থায় থাকে বলে জল ঘোলাটে বাদামি বর্ণ হয়ে যায়। তাহলে কি হচ্ছে না, বাইকার্বনেট যে লবণ আছে সেটা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইডে পরিণত হচ্ছে। এই ফেরিক হাইড্রক্সাইড কোলয়েডীয় কণার আকারে জলে ভাসমান থাকে বলে জল ঘোলাটে বাদামি বর্ণ হয়ে যায়। তো বিক্রিয়াটা এখানে দেখানো আছে যে FeOH3 উৎপন্ন হচ্ছে বাদামি বর্ণে, ওইটা কোলয়েডীয় কণার আকারে ভেসে বেড়ায় বলেই জলটা ঘোলাটে বাদামি বর্ণ হয়ে যায়। নদী বা, পরের কোশ্চেন, নদী বা পুকুরের ঘোলা জল বালতিতে তুলে অনেকক্ষণ রেখে দিলেও তা কখনো স্বচ্ছ হয় না কেন? এর উত্তরটা হচ্ছে কি না, নদী বা পুকুরের জলে কাদামাটি কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে। নদী বা পুকুরের জলে কাদামাটিটা কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে। কোলয়েড দ্রবণের কণাগুলি যেহেতু স্বাভাবিকভাবে থিতিয়ে পড়ে না, তাই নদী বা পুকুরের জল বালতিতে তুলে অনেকক্ষণ রেখে দিলেও তা স্বচ্ছ হয় না। কিন্তু ওর মধ্যে যে বালি, কাঁকড় এগুলো থাকে কাদা জলের মধ্যে, বা যেগুলো কাদা কোনাগুলো যদি পরস্পর যুক্ত হয়ে একটু বড় আকার ধারণ করে, সেগুলো কিন্তু অধক্ষিপ্ত হয়ে যায় অভিকর্ষের টানেতে। কিন্তু কাদামাটির মধ্যে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো থাকে, সেগুলো কিন্তু ওই কোলয়েডীয় কণার আকারে জলের মধ্যে ভাসতে থাকে। তো পুকুর বা নদীর জল যদি এরকম তুলে রাখা হয়, দেখা যাবে যে কিছুটা অংশ যেগুলো ভারী, যেগুলো আকারে বড়, কাদা আর মধ্যে কয়েকটা বালি, নুড়ি যদি কিছু থাকে, ছোট ছোট বালির কোণা যদি থাকে, পাথর যদি থাকে, তাহলে সেগুলো হবে, নিচে থিতিয়ে পড়বে। কিন্তু যেগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাদার কোণা, সেগুলো কিন্তু ভাসমান অবস্থায় থাকবে কোলয়েডীয় কণার আকারে। তারপরে কোশ্চেন হচ্ছে, নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন? খুবই ভালো কোশ্চেন একটা। নদীর জলে কাদামাটি ও অন্যান্য অপদ্রব্য ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে।
একটু মনে রাখবি যে কোলয়েড কণাগুলো আবার আধানযুক্তও হয়। এগুলো এখন তোদের ব্যাখ্যা দিতে গেলে চ্যাপ্টারটা অনেকটা মানে তোদের মাথার উপর দিয়েও চলে যেতে পারে ব্যাপারটা, কারণ এগুলো আবার পরে উঁচু ক্লাসে উঠে তোরা পড়তে পারবি, জানতেও পারবি। এখন শুধু মনে রাখ যে নদীর জলে কাদামাটি ও অন্যান্য অপদ্রব্য ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে। তো কোলয়েড কণাগুলো কখনো ঋণাত্মক আধানযুক্ত হতে পারে, কখনো ধনাত্মক আধানযুক্ত হতে পারে। সেই আধানগুলো কীভাবে আসে সেই ব্যাখ্যায় আমি আর গেলাম না। শুধু মনে রাখবি নদীর জলে কাদামাটি ও অন্যান্য অপদ্রব্য ঋণাত্মক আধানযুক্ত কোলয়েড কণা হিসেবে ভাসমান থাকে। এই জল নদীর মোহনায় যখন সমুদ্রে মেশে তখন সমুদ্রের জলে মিশ্রিত বিভিন্ন লবণের, সমুদ্রের জলে NaCl আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে, এইসব লবণের ক্যাটায়নগুলির সংস্পর্শে এসে, ক্যাটায়নগুলোকে NaCl Na+, ম্যাগনেসিয়াম সালফেটে Mg2+। তো কোলয়েড কণাগুলো ঋণাত্মক আধানযুক্ত ছিল, আর এখন যে লবণগুলো সংস্পর্শে আসছে সেগুলোর ক্যাটায়নগুলো যেগুলো আছে তাদের সংস্পর্শে এসে কোলয়েড কণাগুলো প্রশমিত হয়ে থিতিয়ে পড়তে থাকে। অর্থাৎ ঋণাত্মক আধান আর এখানে সল্টগুলোর, লবণগুলোর মানে ধনাত্মক আধান, এদের সংস্পর্শে আসার কি হয়, ওদের যে ঋণাত্মক আধান ছিল সেগুলো নিউট্রাল হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। তখন কি হবে, এগুলো থিতিয়ে পড়তে থাকে, তখন আর কিন্তু ভেসে থাকতে পারছে না। তাই নদীর মোহনায় পলি ও কাদামাটি জমে বদ্বীপ গঠিত হয়। ব্যাপারটা এখানে একটু সামান্য বলে রাখি, এটা তোদের না লিখলেও হবে, জাস্ট জানার জন্য। দেখ, নদীর জলে যে কাদামাটিগুলো আছে বা অন্যান্য অপদ্রব্যগুলো আছে সেগুলো ঋণাত্মক আধানযুক্ত হয়, প্রত্যেকটা ঋণাত্মক আধানযুক্ত, এবং প্রত্যেকটাই ভেসে বেড়াচ্ছে। যখনই কাছাকাছি আসছে তখনই একই আধান, ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে বলে ওরা কিন্তু পরস্পর জোড়া লেগে বড় আকার ধারণ করতে পারছে না। ঠিক আছে? তাই যতক্ষণ ওদের মধ্যে ঋণাত্মক আধানটা ছিল ততক্ষণ ওরা জোড়া লাগতে পারছে না, নিচে থিতিয়ে পড়ছে না। কিন্তু যখনই সমুদ্রের জলের লবণগুলোর কাছাকাছি আসছে তখন ওদের যে ক্যাটায়নগুলো আছে লবণগুলোর, সেই ক্যাটায়নের সংস্পর্শে আসবেই তারা, কারণ কি মাইনাস চার্জটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। যখনই এরকম পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পর আকর্ষণ আসছে, পরস্পর সংস্পর্শে আসছে, তখন কি ওই কোলয়েড কণাগুলোর যে ঋণাত্মক আধান ছিল সেগুলো প্রশমিত হয়ে যাচ্ছে, মানে আর তখন ঋণাত্মক আধান থাকছে না। তখন কোলয়েডের কণাগুলো পরস্পরের সংস্পর্শে এসে জোড়া লেগে বড় আকার ধারণ করে নিচে থিতিয়ে পড়ে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরের কোশ্চেনটা দেখ, ব্রাউনীয় গতি কি, এটা সম্পর্কে আমরা একটু আগেই জেনেছি। এই গতি কীভাবে সৃষ্টি হয় না, কোলয়েডীয় দ্রবণের একটা বৈশিষ্ট্যের মধ্যে ছিল, ধর্মের মধ্যে ব্রাউনীয় গতি কাকে বলে না, কোলয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যমে কোলয়েড কণাগুলির যে বিরামহীন ইতস্তত বিক্ষিপ্ত বিচরণ, সেই বিচরণকেই ব্রাউনীয় গতি বলা হয়। তো এই ব্রাউনীয় গতি কীভাবে সৃষ্টি হয় না, কোলয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমের অণুর বা কণাগুলোর অসম সংঘাতের ফলে ব্রাউনীয় গতির সৃষ্টি হয়। কোলয়েড যে কণা, সেই কণার সঙ্গে যে বিস্তার মাধ্যমে কোলয়েড কণাগুলো ভেসে আছে, সেই বিস্তার মাধ্যমের অণুগুলোর অসম সংঘাতের ফলে যে যেখানে পাচ্ছে আঘাত করছে, যে যেদিকে পারছে ছুটছে। তা কোলয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমের অণুর অসম সংঘাতের ফলেই এই ব্রাউনীয় গতির সৃষ্টি হয়। তো জানতে পারলে তোমরা যে ব্রাউনীয় গতির সৃষ্টি হয় কিভাবে। তো এরপরে আসি, খাদ্য লবণ জলে দ্রাব্য হলেও চকের গুঁড়ো জলে অদ্রাব্য কেন। এটা আমি তোমাদের কোশ্চেন দিলাম, ব্যাখ্যা করলাম না, কারণ যে ধারণা তোমরা এই চ্যাপ্টার থেকে এতক্ষণ পর্যন্ত পেয়েছো সেই ধারণার থেকে তোমরা এই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে। খাদ্য লবণ জলে দ্রাব্য হলেও চকের গুঁড়ো জলে অদ্রাব্য কেন। তো আমি আগেই বলেছিলাম যে টিন্ডাল প্রভাব সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব, যেটা একটা ধর্মের মধ্যে ছিল কোলয়েডীয় দ্রবণের। তো টিন্ডাল প্রভাব কাকে বলে। কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে, আমি বলছি দেখো, কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণাগুলির দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। এখানে দুটো পাত্র নেওয়া হয়েছে। একটা পাত্রে দেখো চিনির দ্রবণ নেওয়া হয়েছে, আর আমরা জানি চিনির দ্রবণটা হচ্ছে প্রকৃত দ্রবণ। অন্যদিকে একটা আমি ধরে নিচ্ছি জল নেওয়া হয়েছিল, তার সাথে হয় সাবানের ফেনা বা ডেটল একটু ফেলে দিতে পারো, বা দুধ অল্প পরিমাণ ফেলে দিতে পারো, তাহলে ওটা কোলয়েডীয় দ্রবণে পরিণত হবে। তাহলে বলতে পারি কি, দুটো কাঁচের বিকার নেওয়া হয়েছে, বা দুটো কাঁচের, বাড়িতে এটা করে দেখবে টেস্টটা, দুটো কাঁচের গ্লাস নেবে, দুটোতেই পরিষ্কার জল নাও। একটা গ্লাসে, প্রথমের গ্লাসটায়
চিনি যুক্ত করো, দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করো। আর একটাতে একটু সামান্য ডেটল দিয়ে দিতে পারো বা সামান্য দুধ দিয়ে নাড়িয়ে দাও। এরপরে যদি কারো কাছে লাল লেজার থাকে সব থেকে ভালো হয়, বা যে কোনো লেজার বা টর্চ যদি থাকে, সূক্ষ্ম টর্চ ছোট, যেটা সরু লাইট দেবে, তো ওই দুটো গ্লাসের সাইড থেকে যদি লাইটটা জ্বালানো হয়, তো দেখা যাবে যে চিনির যে দ্রবণ ছিল গ্লাসটার মধ্যে, লাইটটা পাস করে সোজা বেরিয়ে যাচ্ছে, ওর গতিপথকে কিন্তু গ্লাসের মধ্যে বোঝা যাচ্ছে না। কিন্তু একটু দূরে ওই একই পথেই যদি আরেকটা গ্লাসকে রাখা হয়, লাইটটা যাতে পাস করতে পারে একই সাথে, এমনভাবে গ্লাস দুটোকে রাখতে হবে যাতে একই সরলরেখায় থাকে এবং লাইটটা একই সাথে পাস করে অন্য গ্লাসটা দিয়েও। তো তখন দেখা যাবে যে যেটাতে দুধ বা ডেটল নেওয়া হয়েছে সেই গ্লাসটার মধ্যে ওই লাইটটার গতিপথ ভেতরে কিন্তু দেখা যাবে, যেটা কিন্তু ওই চিনির দ্রবণে দেখা যাচ্ছিল না। এই যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। এটা একমাত্র কোলয়েডীয় দ্রবণের বিশেষ একটা ধর্ম। হ্যাঁ, তো কোলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণাগুলির দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে। যেহেতু প্রকৃত দ্রবণের থেকে কোলয়েডীয় দ্রবণগুলোর আকারটা অনেক বড়, দ্রবণের কণাগুলোর আকার বড়, কোলয়েডের মধ্য দিয়ে আলোরশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। তো এখানে তোমাদের একটা মনে কোশ্চেন আসতে পারেই যে চিনির দ্রবণ তো না হয় প্রকৃত দ্রবণ, আকার কণার আকার ছোট, তাই কোলয়েডীয় কণার আকারগুলো বড় হওয়ায় ও টিন্ডাল প্রভাব দেখাচ্ছে, আলোকরশ্মি বিচ্ছুরণ হচ্ছে বলে। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে প্রলম্বন, প্রলম্বনের ক্ষেত্রে তো কণার আকার তো আরও বড়, তাহলে সেগুলো তো আরও ভালো টিন্ডাল প্রভাব দেখাতে পারে, তাহলে সেটা দেখাবে না কেন? হ্যাঁ, এখানে বলে রাখি, প্রলম্বনের যে কোণার আকার আমরা জানি কোলয়েডের থেকে বড়, যতক্ষণ পর্যন্ত সেই প্রলম্বনের কোণাগুলো জলের মধ্যে ভেসে বেড়াবে, তখন যদি ওই আলোকরশ্মির গতিপথে আসে কোণাগুলো, তখন টিন্ডাল প্রভাব দেখাতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই কণাগুলোর আকার বড় হওয়ায় কী হবে, অধক্ষেপ পড়ে যাবে অভিকর্ষের টানে, তাই কিছুক্ষণ পরে কিন্তু আর টিন্ডাল প্রভাব দেখা যাবে না, কারণ সেই কণাগুলো তো ভারী বলে নিচে থিতিয়ে পড়ছে। কিন্তু কোলয়েড কণাগুলোর ক্ষেত্রে কী হবে, কোলয়েডের কণাগুলো সবসময় ব্রাউনীয় গতি নিয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, সবসময় ভেসে থাকছে, অধক্ষিপ্ত হচ্ছে না, তাই সবসময় টিন্ডাল প্রভাব কিন্তু দেখাবে কোলয়েডীয় দ্রবণ। এটা হচ্ছে মেন পার্থক্য। তাই টিন্ডাল প্রভাব সম্পর্কে জানলে। এরপরে আসি অ্যালকাসল আর হাইড্রোসল কাকে বলে। অ্যালকাসল আর হাইড্রোসল কাকে বলে? তো যে কোলয়েডের বিস্তার মাধ্যম অ্যালকোহল এবং বিস্তৃত দশাটা কঠিন তাকে বলা হচ্ছে অ্যালকোসল। যেহেতু বিস্তার মাধ্যমটা অ্যালকোহল, তার অ্যালকো, আর বিস্তৃত দশাটা যেহেতু কঠিন তাকে বলা হচ্ছে অ্যালকোসল। যে কোলয়েডের অ্যালকোসল মানে অ্যালকোহল বিস্তার মাধ্যম, যে কোলয়েডের বিস্তার মাধ্যম অ্যালকোহল ও বিস্তৃত দশাটা হচ্ছে কঠিন তাকে বলা হচ্ছে অ্যালকোসল। সলের মধ্যেই তো পড়ছে এটা, কঠিন সল, সল, তো ওখান থেকে এটা আসছে। অপরপক্ষে যে কোলয়েডের বিস্তার মাধ্যমটা জল এবং বিস্তৃত দশাটা কঠিন তাকে বলা হচ্ছে হাইড্রোসল। হাইড্রোসল, হাইড্রো মানে জলের থেকে আসছে, তো যে কোলয়েডের বিস্তার মাধ্যমটা জল এবং বিস্তৃত দশা কঠিন তাকে বলা হচ্ছে হাইড্রোসল। তো এরপরে দেখো ইমালশনটা বলেছিলাম ইম্পর্টেন্ট আছে। ইমালশন বা অবদ্রব, বাংলাতে অবদ্রব বা ইমালশন ইংরেজিতে। তো ইমালশন হলো একটি কোলয়েডীয় দ্রবণ, যেখানে আমি কি বলেছিলাম, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা দুটোই ছিল তরল। তাহলে ইমালশন কাকে বলে? একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ইমালশন। তাহলে একটি তরলের মধ্যে আরেকটি তরল তো মেশাবো, কিন্তু দুটো যদি মিশে যায় তাহলে তো কোলয়েড দ্রবণ তৈরি হবে না, তাই আরেকটি তরলকে হতে হবে অমিশ্রণীয় অন্য তরলটির মধ্যে। তাই সংজ্ঞাটাই কি বলছে, একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে তাকে ইমালশন বলে। উদাহরণ কি ইমালশনের? দুধ, কোল্ড ক্রিম, কড লিভার তেল, এইগুলো। ঠিক আছে, তো
এখানে আমি পরের একটা কোশ্চেনে চলে আসি, যেহেতু এটা ইমালশানেরই কোশ্চেন। ইমালশান কয় প্রকার ও প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। ইমালশান আবার দুই প্রকার, তো দুটোই তরল পদার্থ থাকে। তো এখানে দেখো ইমালশান দুই প্রকার, একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশান, অয়েল ইন ওয়াটার, জলে তেল জাতীয় ইমালশান। আরেকটি হলো তেলে জল জাতীয় ইমালশান, ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটার, জলের মধ্যে তেল, আর তেলে জল জাতীয় মানে তেলের মধ্যে জল। তাহলে অল্প পরিমাণ তেলকে অতিরিক্ত পরিমাণ জলের সাথে মিশিয়ে ঝাঁকালে এই প্রকার ইমালশন তৈরি হয়। অর্থাৎ এখানে জলে তেল জাতীয় মানে কি, জলের পরিমাণটা বেশি তেলের পরিমাণটা কম। তাহলে অল্প পরিমাণ তেলকে অতিরিক্ত পরিমাণ জলের মধ্যে নিয়ে যদি ঝাঁকানো হয় তাহলে এই প্রকার ইমালশনের তৈরি হয়। তো ওই জন্য বেশি ব্যাখ্যাতে গেলাম না, শুধু উদাহরণটা মনে রাখবে। দুধ, ভ্যানিশিং ক্রিম ইত্যাদি এগুলো হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন। তাহলে জলে তেল জাতীয় ইমালশন কাকে বলে এবং উদাহরণ, এগুলো কিন্তু ভালো করে করবে, দুটো যেন মিশে না যায়, গুলিয়ে না ফেলো দুটো উদাহরণকে। আর তেলে জল জাতীয় ইমালশন হচ্ছে কি, অল্প পরিমাণ জলকে অতিরিক্ত পরিমাণ তেলের সাথে ঝাঁকালে যে ইমালশনটা তৈরি হবে তাকেই বলা হচ্ছে তেলে জল জাতীয় ইমালশন। যেমন হচ্ছে কি মাখন, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম, এগুলো। তাই এদের উদাহরণগুলো এবং কাকে বলে এগুলো করবে, এবং উদাহরণগুলো যেন মিশে না যায়, কোনটা কার সাথে হবে এটা ভালো করে মনে রাখবে। তো এরপরে আসি, ইমালশন কারক কী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইমালশন কারক বা অবদ্রব কারক কী? যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সেই পদার্থটিকে ওই ইমালশনের ইমালশন কারক বলে। তাহলে যে অস্থায়ী ইমালশন ছিল দুটো তরলের মিশ্রণে, ধর একটা অস্থায়ী ইমালশন যেটা স্থায়িত্ব খুব বেশি ছিল না, বাইরের থেকে যদি তৃতীয় কোনো একটা পদার্থকে যুক্ত করা হয় যার জন্য ওই অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সেই পদার্থটিকে বলা হচ্ছে ইমালশন কারক। তাহলে যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সেই পদার্থটিকে ওই ইমালশনের ইমালশন কারক বলে। উদাহরণ কি, জিলেটিন, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি এগুলি হলো ইমালশন কারক বা অবদ্রব কারক, এদের উপস্থিতিতে অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। তো এরপরে আসি ইমালশনের কয়েকটি ব্যবহার, এখান থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে। তো ওষুধ তৈরিতে বেশ কিছু ওষুধ ইমালশন অবস্থায় কার্যকরী হয়, যেমন কড লিভার তেল, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি তেল জাতীয় ইমালশন। এখানে কোশ্চেন আসতে পারে যে ভিটামিন বি কমপ্লেক্স কোন জাতীয় ইমালশন, বা কড লিভার অয়েল কোন জাতীয় ইমালশন। জীবাণুনাশক রূপে যেমন ডেটল, লাইজল এগুলো জলের সঙ্গে মেশালে জলে তেল জাতীয় ইমালশন তৈরি হয়। ঠিক আছে, তাহলে জলে তেল জাতীয় ইমালশনের একটা উদাহরণ পেলে, ডেটল, ইমালশন এগুলো জলে তেল জাতীয় ইমালশন। জামা কাপড় পরিষ্কার করার কাজে সাবানের ভূমিকা কী? সাবান ও জলের মিশ্রণে নোংরা জামা কাপড় ডোবালে ইমালশন গঠনের মাধ্যমে নোংরাগুলি জামা কাপড় থেকে পৃথক হয়, এটাও ইমালশনের একটা ব্যবহারিক প্রয়োগ। একদম আমরা লাস্টে এসে গেছি। তো এখানে একটা কোশ্চেন আছে, দেখো, সোডিয়াম থায়োসালফেট থেকে কোলোইডীয় সালফার তৈরির রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দাও, বা সমীকরণ সহ কোলোইডীয় সালফার কীভাবে প্রস্তুত করবে। তো দেখো, সোডিয়াম থায়োসালফেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় সালফার উৎপন্ন হয়। সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2H2O3, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তার সাথে যে কোনো HCl বা লঘু HCl বা লঘু H2SO যদি মেশানো হয় তাহলে কিন্তু অ্যাসিডের সঙ্গে ওর বিক্রিয়ায় কোলোয়েডীয় সালফার উৎপন্ন হয়। দ্রবণে সালফারের গাঢ়ত্ব একটি নির্দিষ্ট সীমায় পৌঁছালে সালফার কণাগুলি অতক্ষিপ্ত না হয়ে কোলোয়েডের আকারে ইতস্তত ভেসে বেড়ায়। এই যে বিক্রিয়াটা ঘটছে, সোডিয়াম থায়োসালফেটের সাথে হয় লঘু HCl বা লঘু H2SO4 বিক্রিয়ায় সালফার উৎপন্ন হচ্ছে। দ্রবণে সালফারের গাঢ়ত্বটা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছালে সালফার কণাগুলো অধক্ষিপ্ত না হয়ে কী হবে, কোলোয়েডের আকারে ইতস্তত ঘুরে বেড়ায়। এই বিক্রিয়াটিকে ক্লক বিক্রিয়া বলা হয়। তো এইভাবে সোডিয়াম থায়োসালফেট থেকে কোলোয়েডীয় সালফার তৈরি হয় এবং তার রাসায়নিক বিক্রিয়া এখানে দেখানো আছে। তো তারপরে আমি তোমাদের একটা এখানে ছক দিচ্ছি, এটা তোমরা নিজেরা যতটা পড়লে সেই জ্ঞান থেকে করবে, জ্ঞানমূলক কোশ্চেন। যে বিস্তৃত দশা যদি কঠিন হয়, প্রযুক্তিগত নাম কোলোয়েডটার হলো অ্যারোসল, তাহলে বিস্তার মাধ্যম কী হবে এবং তার উদাহরণ। যদি বিস্তার মাধ্যম গ্যাস হয় বিস্তৃত দশা কী হবে এবং
কলোয়েডটার নাম কি হবে? যখন উদাহরণ দেওয়া আছে চুলের স্প্রে, ধোঁয়াশা, কুয়াশা। আর বিস্তৃত দশা যখন গ্যাস, প্রযুক্তিগত নাম কলোয়েডটার হচ্ছে ফোম, তাহলে বিস্তার মাধ্যম সেক্ষেত্রে কী হবে? উদাহরণ কী হবে? এগুলো নিজেরা করবে। এই ছিল দ্রবণের একটা পার্টের আমার ক্লাস। পরে আমরা দ্রবণেরই অন্য পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো।